উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় বাফলোবাসী, আজকে আমরা জমজম রেস্টুরেন্টে একটা প্রোগ্রামে একত্রিত হয়েছি, কারণ আমাদের টিম 2025 সালে সাফল্যের সাথে 55.5 মিলিয়ন বিজনেস করেছে এবং সেই সাথে 260টা ফ্যামিলিকে বাড়ি কেনায় সহযোগিতা করায় আমরা আসলে খুবই আনন্দিত এবং আপনাদের সাথে এটা শেয়ার করতে চাই। তো আমরা এখানে আমাদের পুরো টিম নিয়ে একত্রিত হয়েছি। আমরা প্রথমেই আমাদের পরিচয় পর্বটা সেরে নেই, যেহেতু আপনারা আমাদের টিমের অনেকের সাথে পরিচিত নাই বা আছেন। তো আমরা একটু ডান থেকে শুরু করবো ইনশাল্লাহ। আমাদের ভাই নিজে থেকে বল। আমি এমডি আলম, আমি একমাত্র এজেন্ট নায়াগ্রা ফলসে হান্টের থেকে, বাংলাদেশি এজেন্ট, যে সমস্ত নায়াগ্রার যত রিয়েল এস্টেট আছে, যেমন বাড়ি কেনা বেচা, বাড়ি ভাড়া দেওয়া, রেন্ট করা, কমার্শিয়াল, যে কোনো রিয়েল এস্টেট রিলেটেড সব কিছু আমি টেক কেয়ার করি নাজমুল ভাইয়ের টিম থেকে। সো আই এম ভেরি প্রাউড অফ দ্যাট, আই এম পার্ট অফ দিস টিম and I live there. আসসালামু আলাইকুম। আমি আমার নাম মোহাম্মদ ফয়সাল নওয়াজ। আমি নাজমুল রিয়েল এস্টেট টিমের একজন টিম মেম্বার এবং অ্যাডমিন হিসেবে আছি। আমাদের এই টিমের সাফল্যের জন্য আমি বাফলো সহ, নিউ ইয়র্ক সহ আমাদের সকল বায়ার এবং সেলারদেরকে স্মরণ করছি এই মুহূর্তে। ওনাদের সহযোগিতা না হলে আমরা এই অ্যাচিভমেন্টটা হতো না। তো নাজমুল রিয়েল এস্টেট টিমের পক্ষ থেকে আজকে যারা এখানে এসেছেন, বাফলোর সর্বস্তরের সাংবাদিক ভাইদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের নাজমুল ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওনার ভালোবাসা, আন্তরিকতা এবং ত্যাগের কারণে আমাদের এই অ্যাচিভমেন্ট। তো অল ক্রেডিট গোস টু হিম এবং ওনার উত্তরোত্তর উন্নতি এবং অগ্রগতি কামনা করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ফুজাইল আহমদ। আমি নাজমুল টিমের সাথে জড়িত আছি গত 2 বছর ধরে। সো আমাদের এই সাফল্যের জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি গর্বিত যে একটা টিমের সাথে আছি। আসসালামু আলাইকুম, সাদিক আহমেদ। বাফলোতে নাজমুল ভাইয়ের সাথে 2025 থেকে আমি রিয়েল এস্টেট হিসেবে আছি। অনেকে হয়তো আমাকে চেনেন, কেউ হয়তো ব্যক্তিগতভাবে চেনেন। তো এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আমরা বাফলোতে যতটুকু আগাইতে পারছি বা যতটুকু ফ্যামিলিকে আমরা হেল্প করতে পারছি, সবই হচ্ছে গিয়ে যারা এখানে আসছেন বা যারা আমাদেরকে বিশ্বাস করে, তাদেরকে উপকার করার জন্য, তাদেরকে হেল্প করার জন্য, যে যেটা আমাদের উপর আস্থা রেখেছেন, তার জন্যই আজকে আমরা এই পর্যায়ে আসতে পারছি। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে নাজমুল ভাইয়ের এই সাপোর্ট, যদি স্পেশালি আমরা যারা নিউ টিম মেম্বার আছি বা পুরাতন টিম মেম্বার আছি বা যারাই আছি, নাজমুল ভাই এই টিমটার জন্য আর কি আপনারা সবাই দোয়া করবেন, আর স্পেশালি আমার জন্য দোয়া করবেন, যেন আমরা আরও ভালোভাবে সামনে বাফলোবাসীর জন্য আরও ভালো সার্ভিস দিতে পারি। এবং যারা বাইরে থেকে যারা আসবেন, স্পেশালি নিউ ইয়র্ক, কানেকটিকাট বা নিউ জার্সি থেকে যারা আসবেন, তারা আশা করবো যে আপনারা আমাদের সুযোগ দেবেন আপনাদের উপকার করার জন্য। আর সবসময় আমরা আপনাদের সবচেয়ে বেস্টটা দেওয়ার ট্রাই করবো। প্লাস নাজুল ভাই তো আমাদের সাথে আছেন, ইনশাআল্লাহ এই বলেই আমার শেষ ক্রিয়া করতেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোশাহিদ আলী। গত 2 বছর থেকে নাজমুল ভাইয়ের টিমের সাথে আছি। প্রথমে আমি ধন্যবাদ জানাই সকল প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যারা আমাদের এই অ্যাপ্রিসিয়েশন পার্টিটা কভার করতেছেন, সবাইকে ধন্যবাদ। পাশাপাশি অন বিহাফ অফ আওয়ার টিম আই উড লাইক টু সে অল দ্য বায়ার্স অ্যান্ড sellers, those who trust on us last years throughout all the process. We serve almost more than 260 families. So I would like to thank everyone. Thank you so much. আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আলমগীর। আসসালামু আলাইকুম, আমি আলমগীর। আমাদের আজকের অ্যাচিভমেন্টের জন্য, লাস্টের অ্যাচিভমেন্টের জন্য
আমি বিশেষভাবে আমাদের বায়ার সেলার যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের টিমের মেম্বারদের এবং বিশেষ শুভেচ্ছা জ্ঞাপন করছি নাসুর ভাইয়ের। আশা করি আমাদের টিম ইনশাল্লাহ এই বছরও খুব ভালো করবে, সবার দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোস্তাফিজুর রাহিম। আমি নাজমুল ভাইয়ের টিমে মোর দ্যান 1 ইয়ার আছি অ্যাসোসিয়েট হিসেবে। তো আমাদের প্রত্যেকটা টিম মেম্বার আমরা একটা বাড়ি যখন মার্কেটে আসে, যে ফার্স্ট যখন নাজমুল ভাই আমাদেরকে গাইড করে, তো যখন একটা বাড়ি মার্কেটে মানে সেলিংয়ের জন্য আসে, আমরা প্রত্যেকটা 13টা যে মেম্বার আছে সবাই বাসাটা নিয়ে কাজ করে। এটা আমার কাছে খুব ভালো লাগছিল। তো হয়তো শুধু এটা শুধু বায়ার মানে সেলিংয়ের না, বায়ার মানে বাইং এবং সেলিং বোথ সাইডের মানে অ্যাচিভমেন্টের কারণে আজকে হয়তো আমাদের লাস্ট ইয়ারের যে গোল ছিল সেটা হয়তো আমরা ফুলফিল করতে পারছি। আর প্রত্যেকটা টিম মেম্বার আমরা আসলে চেষ্টা করি বেস্টটা দেওয়ার জন্য, এবং অনেস্টি, কমিটমেন্ট এগুলো তো অবশ্যই আছে, যে যে জিনিসগুলো আমাদের প্রত্যেকটা এজেন্টের ভিতরেই থাকে। আর নাজমুল ভাই, স্পেশালি নাজমুল ভাই, ফয়সাল ভাই, ফুজাইল ভাইরা সবাইকে আমাদেরকে গাইড করে। কোনো কোনো সময় হয়তো অনেক সময় মিস্টেক হতে পারে, বাট আমরা চেষ্টা করি সবসময় মানে বেস্ট সার্ভিসটা দেওয়ার জন্য। আর স্পেশালি থ্যাংক ইউ বায়ার্স অ্যান্ড সেলার হু ট্রাস্ট অন আস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ অল। Assalamu alaikum, Amin Ahmed Rahman. I've been a part of the team since 2024, and I just want to say thank you to everyone that supported our team, and the community especially. They gave us a lot of opportunities to help out, and we did our best. Inshallah, we'll do the best services continuing on to 2026 and all the years after. Assalamu alaikum. আমার নাম is Sayyid Mohammed. I'm with Nazmul Real Estate team for 1.5 years, and on behalf of the whole team, I'd like to thank the people that supported us. That because of you guys, we're over here at this time, and we're able to fulfill our dream, our goals, and everything else in between. So thank you. ধন্যবাদ সবাইকে। আপনারা একে একে আমাদের সবার সাথে পরিচিত হইলেন। তো আমি আবারও ধন্যবাদ জানাই বাফেলোর সর্বস্তরের মানুষকে, যারা আমাদেরকে অসম্ভব সাপোর্ট দিয়েছেন, যার কারণে আমাদের এই সফলতা। আর 260টা ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া এটা সহজ কথা নয়। আপনারা যদি আমাদের উপর আস্থা বিশ্বাস না রাখতেন, এটা আমাদের পক্ষে সম্ভব হইতো না। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ, এবং আমরা ইনশাল্লাহ ভবিষ্যতেও 2026-এও আপনাদেরকে আরও ভালো সার্ভিস দিব, এবং সার্ভিস দেওয়ার আশ্বাস রেখে আপনাদেরকে বলতেছি ইনশাল্লাহ আমরা আরও বেস্ট করব আপনাদের জন্য। এবং 2026 সালে আমাদের যে 25-এর যে আমাদের যেটা টার্গেট ফুলফিলমেন্ট হয়েছে, ওইটাকে আমরা আরও প্রসারিত করব, আরও বড় করব আপনাদেরকে নিয়ে, আপনাদের সাপোর্ট নিয়ে ইনশাল্লাহ। তো আমি মিডিয়া ভাইদেরকে বলবো, আপনাদের যদি কোনো কোয়েকশন থাকে আপনারা করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। গত কয়েক বছর বাফেলোতে সার্ভ করে যাচ্ছেন, গত কয়েক বছর দেখছে যে আপনার টিমটাও আস্তে আস্তে বড় হচ্ছে, এটার পিছনের গল্পটা যদি আমাদের দর্শকদের জন্য। আমি 2023-তে রিয়েল এস্টেট লাইসেন্স নেই। ওই বছরে আমি বাফেলোর হান্টের সেরা রিয়েলটর হিসাবে আমি নির্বাচিত হই। 2024-এও আমি সেরা রিয়েলটর হিসাবে নির্বাচিত হই। এবং আপনারা জানেন 2025-এ আমি টিম গঠন করি। টিম গঠন করার মূল উদ্দেশ্য ছিল যাতে বাফেলোবাসীকে প্রপারলি সার্ভিস দিতে পারি, কারণ যেহেতু ডে বাই ডে আমার ভলিউম বেশি হচ্ছে, তো আমার একার পক্ষে সবাইকে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছিল না। তখন আমাদের টিম ক্রিয়েট করা যাতে আমরা বাফেলোবাসীর খেদমত করতে পারি এবং আরও ভালো সার্ভিস দিতে পারি। টিম তো আরো অনেক আছে, অনেকে রিয়েল এস্টেট বিজনেস করতেছে, আমরা দেখতে পাচ্ছি যে এর ভিতরে এই কম্পিটিটর মার্কেটে আপনারা কিভাবে এই $55 মিলিয়ন সেলস করছেন? আমরা দেখেন, আমরা যখন একটা বাড়ি সেল করি, আমরা কখনোই কাস্টমারকে কাস্টমার ভাবি না, আমরা পরিবারের মেম্বার হিসাবে সার্ভিস দেই। এবং মানুষের আস্থা, আমাদের সততা এবং বিশ্বাসের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করে আমরা এই সাফল্যটা অর্জন করেছি। কারণ আপনি জানেন, মার্কেটে যদি আপনি মানুষের আস্থা না পান, আপনি বিজনেস করতে পারবেন না। সো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের সার্ভিসের মাধ্যমে মানুষের আস্থাটা আমরা পেয়েছি, মানুষের ভালোবাসা পেয়েছি। এটাই আমাদের সবচেয়ে বড় সফলতা। এখানে কি আপনাদের দলের ভিতরে টিম ওয়ার্ক আছে কিনা? কেউ হয়তো ভালো করতেছে, কেউ খারাপ করতেছে, ভাই বলছে যে সবাইকে হেল্প করে, ওই হেল্পের ইয়েটা, আগ্রহটা কেন? দেখেন, আমরা টিম মানে সবাই মিলে একটা টিম। তো এখানে টিম করার সুবিধা হলো যে
সবাই মিলে এখানে কেউ যে বেশি করতেছে কেউ কম করতেছে ওইটা নিয়ে আমরা মূল্যায়ন করি না। লেটস এ টিম ওয়ার্ক হলে ওই ধরনের আমি একটা পর্যায়ে একজন কাস্টমারকে সার্ভিস দিচ্ছি, ওই সময় আরেকজনকে সার্ভিস দেওয়া সম্ভব হচ্ছে না, তখন আমাদের টিমের ফুজিয়াল ভাই বা অন্যান্য মেম্বার ওইটা সার্ভিস দিল। তো একজন আরেকজনকে আমরা ঠাই না নিয়ে আগাই, কে ভালো করতেছে কে খারাপ করতেছে ওইটা না, আমরা সবাই মিলে মনে করেন এটা 10টা লাঠি একখানা হইলে এগুলো আপনি ভাঙতে পারবেন না, তো ইন্ডিভিজুয়ালি আপনি ভাঙতে পারবেন। তো আমরা একত্রিত হয়ে আমাদের কাজটা করে যাচ্ছি এবং আমাদের একটাই উদ্দেশ্য যাতে কমিউনিটিকে ভালোভাবে সার্ভিস দিতে পারি। শুধু কমিউনিটির মধ্যে আমাদের বিজনেস সীমাবদ্ধ নেই, আমাদের বিজনেস কিন্তু টোটাল ওয়েস্টার্ন নিউ ইয়র্কের। আপনাদেরকে বলে রাখি, গত বছর যে আমরা লিস্টিংগুলো করছিলাম, লিস্টিংয়ের মধ্যে 70% লিস্টিং কিন্তু আমরা বাংলাদেশি না নন বাংলাদেশির কাছে সেল করছি। এর মানে আমাদের বিজনেসটা শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যে না, আমরা আদার্স কমিউনিটির মধ্যে ছড়িয়ে দিতে পেরেছি। আমরা ওদেরকেও সার্ভিসের মাধ্যমে আমাদের কাজের মাধ্যমে স্যাটিসফাই করে আমরা এগোচ্ছি। আমার একটি প্রশ্ন ছিল যে এত বড় যে টিম আপনার, তো এই টিমের লিডার হিসাবে আপনি কি মনে করেন যে আপনার সব থেকে বড় দায়িত্ব কি? আমি সবাইকে নিয়ে কাজ করি, সবাইকে অনুপ্রাণিত করি কাজ করার জন্য, সবাইকে একইভাবে বিবেচনা করি এবং সবাইকে ইনফ্লুয়েন্স করি, গাইড করি। এটাই আমার সবচেয়ে বড় সফলতা এবং আমি ওদেরকে নিয়ে এইভাবে এগিয়ে যাচ্ছি। আমার কাছে মানে কেউ বড় কেউ ছোট না, সবাই সমান, সবাই আমার ভাই, সবাই আমার বন্ধু, আমরা একসাথেই একই স্টেপে আগাইতে চাই। সো এই টিমকে তো মোটিভেটেড রাখতে হয়। জি। সো মোটিভেটেড রাখতে গিয়ে এমন কোনো অ্যাক্টিভিটি আছে কিনা যেটা আপনি করে থাকেন, যদি একটু বলেন। আমি টিমকে ডেফিনেটলি মোটিভেট করতে হয়। আমি যেটা করি, আমি সবার সাকসেসকে সেলিব্রেশন করি, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি তার কাজের জন্য। আর এই যে তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা, তাদের সাকসেসকে মেনে নেওয়া বা ওদেরকে আপনি যখন ওদের এটা বলবেন সবার কাছে, বা আমি যখন ধরেন আপনি যেমন ফুজিয়াল ভাই বা সাদিকে একটা কাজ করে আসছে যেটা বা একটা সেল করে আসছে, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। অ্যাপ্রিসিয়েটের মাধ্যমে আমি তাদেরকে অনুপ্রাণিত রাখি এবং আমার কাছে সবাই সমান। আমি একটু অ্যাড করতে যাচ্ছি, যেমন আজকে আমাদের একটা ক্লাস ছিল, অ্যাটর্নি মাইক এসে আমাদের ক্লাস নিছিল। সো নাসুর ভাই ওরকম ক্লাসের ব্যবস্থা করে যাতে করে আমরা এই লিস্টের ব্যাপারে আরো কিছু শিখতে পারি। প্লাস আমাদের বিভিন্ন হান্টের প্রোগ্রাম আমরা অ্যাটেন্ড করি। হান্টের যারা মেম্বার আছে, আমাদের ব্রাঞ্চের যারা ম্যানেজার আছে, তারা আমাদের লোকাল অফিসে আসে, আমাদের সাথে বসে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং বেস্ট যে যেন করতে পারি সেই হিসেবে আমাদের গাইড করে। হ্যাঁ, যে উনি যেটা বলল যে আমরা শুধু রিয়েল এস্টেট বাই অ্যান্ড সেলের মধ্যে সীমাবদ্ধ নাই, আমাদের মেইন জিনিস হলো আমরা জানতে চাই, আমরা জানি, নিজেকে আপডেট রাখি। এই জানার মাধ্যমে যেমন আমি সবসময় আমার টিম মেম্বারদেরকে বলি, অ্যাটর্নি সম্পর্কে বলি যে এভরি অ্যাটর্নি ক্যান ক্লোজ দ্য ডিল, বাট ফিউ অ্যাটর্নিস নোজ হাউ টু ক্লোজ দ্য ডিল। এর মানে আপনার ওই যে আমরা যদি জাকির নায়কের লেকচার শুনে দেখেন, উনার কিন্তু মুখস্থ টুটস্থ প্রত্যেকটা আয়াত হাদিস সব কিছু। তো ওইরকম কিছু অ্যাটর্নি আছে যে সিচুয়েশন যখন ক্রিয়েট হয় তারা কিন্তু এগুলা অটোমেটিক্যালি রুলস রেগুলেশনগুলো ওরা বলতে পারে। সো আমরা যেটা করি, আমাদের বিভিন্ন যারা অ্যাটর্নির সাথে কাজ করি তাদের সাথে আমরা প্রায় নিয়মিত ক্লাস করি, আমরা জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, যাতে আমরা কমিউনিটি পিপলদেরকে ভালোভাবে সার্ভিস দিতে পারি। আমরা এটা গর্ব করে বলতে পারি যে আমাদের কমিউনিটি বা অন্যান্য কমিউনিটির মাধ্যমে, কমিউনিটিতে অনেক রিয়েলটর আছে, দে নো হাউ টু ক্লোজ দ্য ডিল, বাট আমার টিম বা আমরা জানি হাউ টু ক্লোজ দ্য ডিল প্রপারলি। আমরা আপনাদেরকে প্রপার গাইড দিতে পারবো, কারণ উই আর লার্নিং, এভরিডে উই আর লার্নিং। আরেকটু অ্যাড করি এর সাথে, যে জিনিসটা আমরা নিয়মিত প্র্যাকটিস করি এভরি ডে, মোস্ট অফ দ্য ডে, মাগরিব আর এশা প্রেয়ার পরে আমরা অফিসে বসে কার কোন ক্লায়েন্টের কোন প্রবলেম কীভাবে সলভ করছে এই জিনিসগুলো আমরা ডিসকাস করি, এন্ড টু এন্ড প্রসেস। মানে এতে হয় কি, হয়তো আমাদের কোনো এজেন্টের যদি কোনো জায়গায় মিস্টেক হয়, হয়তো এক্সপিরিয়েন্স, যেমন মোস্ট এক্সপিরিয়েন্স নাজুল ভাই আছে, ফয়সাল ভাই আছে, ফুজাল ভাই আছে, ওরা ওটা ফিডব্যাক দেয়, যেটা আমাদের নিজেদেরকে ওটা কারেকশন করে। দিস ইজ ভেরি হেল্পফুল, যেটা আমাদের প্রপার ওয়েতে যাওয়ার জন্য যদি কোনো মিস্টেক হয় সেই জিনিসটা আমরা ওখানে কভার আপ করে ফেলি। রিয়েল এস্টেট বিজনেসে লাইক আপনাদের এই জবটাতে কতটুকু কমপ্লায়েন্স এবং এথিকনেস ফলো করতে হবে? আমাদের টোটাল বিজনেসটাই আমাদের কিন্তু প্রত্যেকটা স্টেপেই আমাদেরকে সতর্কভাবে দিতে হয়, কারণ আমাদের প্রত্যেকটা জায়গায় রুলস রেগুলেশন থাকে। আমরা চাইলেই যে কোনো জায়গায়, যেমন আমি গতকালকে একটা মিটিংয়ে বলতেছিলাম যে আপনি যদি কোনো ওপেন হাউসে আপনার কাস্টমারকে নিয়ে যান, দেখেন যদি আপনার পরিচিত কেউ ওই জায়গায় দাঁড়াই আছে, তাকে আপনি বিজনেস কার্ড দিতে পারবেন না, কারণ ওই ওপেন হাউসটা আপনার না। কিন্তু করিম ভাই তো আমার, আমি করিম ভাইকে চিনি, আমি আপনাকে এটা বিজনেস কার্ড দিতেই পারি, কিন্তু আমি পারবো না এটা দিতে।
সো এমনও হয় যেমন আমি আরবার আমাদের ব্রাদার সাদিকের সাথে শেয়ার করতেছিলাম যে আমরা জানি একটা বাড়ি মার্কেট আসছে, ওইটার সেলার ধরেন আপনাদের মধ্যে কেউ, আপনাদের সবার সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, কিন্তু আমরা চাইলে ডিরেক্টলি আপনার সাথে রিচ করতে পারি না, এজেন্টের মাধ্যমেই আমাদেরকে করতে হয়। রুলস রেগুলেশন বা কমপ্লেন্সগুলো ফলো করেই আমাদেরকে প্রত্যেকটা স্টেপ দিতে হয়। স্পেশালি আপনারা জানেন যে আমেরিকাতে আমরা রুলসের বাইরে কোনো কিছু করতে পারি না। সো আমরা সবসময় একটা রেগুলেশনের মাধ্যমে যেতে হয়। স্যার, অনেকের ধারণা যে লাইক এজেন্টের মাধ্যমে গেলে হয়তো বা কমিশন দিতে হবে, লাইক আমি যদি অফ মার্কেটে কিনি হয়তো বা কোনো বায়ার মাধ্যমে কিনি হয়তো বা আমার খরচ কম পড়বে, অনেকগুলা খরচ আমি বাঁচাতে পারবো। সেই ক্ষেত্রে অ্যাজ এ বায়ার কিরকম সুবিধা পেতে পারে অ্যাজ এ এজেন্টের থেকে? আমি এটাকে টোটালি ডিমোটিভেট করি। প্রথমত হইল যে বায়ার কিন্তু কোনো কমিশন, যদিও রুলস অনুযায়ী বায়ার কমিশন দিতে হয়, বাট বায়ার কিন্তু কোনো কমিশন দিচ্ছে না, সেলার দিচ্ছে। সো যখন আপনি অফ মার্কেটে বাড়ি কিনবেন তখন ওখানে ফিডুশিয়ারি ডিউটি থাকে না। আপনার প্রপার্টি কন্ডিশন ডিসক্লোজার আছে বা অন্যান্য যে জিনিসগুলো আছে ওগুলো কিন্তু প্রপারলি ডেসক্রিপশন থাকে না, আপনাদের বিটুইন ইউ এন্ড সেলারের মধ্যে কথা হয়। যখন এখানে রিয়েল এস্টেট এজেন্ট জড়িত থাকবে তখন ওই বাড়ির ভালো মন্দ আমাদের উপরেই বর্তায়। আমাদের দায়িত্ব হয়ে যায় যে এজেন্ট বায়ারকে বলা কোনটা ভালো কোনটা খারাপ, কিভাবে ইন্সপেকশন করবে, কোন অ্যাটর্নির কাছে যাবে, অ্যাটর্নির কাছ থেকে কি কোয়েকশন করতে পারে, কি সার্ভিস নিতে পারে, যেটা বিটুইন বায়ার অ্যান্ড সেলার আপনার হয় না। এবং এইটার কারণে আপনি জানেন, আমি সংক্ষেপ আপনাকে বলি, আপনি জানেন বাফলোতে একসময় একটা বদনাম ছিল যে বাফলোতে মানুষ বাড়ি কিনে দরা খায়। এই দরাটা খায় কিন্তু অফ মার্কেটে সেলের কারণে। মার্কেটে যে লেটসে আমরা 500 বাড়ি লাস্ট 3 ইয়ার্সে বা 500 বাড়ি সেল করছি, আমি হলফ করে বলতে পারি আল্লাহর রহমতে 500 বাড়ি যে আমি সেল করছি, আমি বলতে পারি যে 485-490 পিপুল আর এক্সট্রিমলি হ্যাপি। আমরা কেউ ফিরিস্তা না যে 100%কে হ্যাপি করবো। 10-15 জন এদিক সেদিক হইতে পারে আমাদের জ্ঞানের অভাবে অথবা কোনো কারণে হইতেই পারে, কিন্তু যখন আমি বলতে পারি যে 500টার মধ্যে 480 পরিবার বা 85 পরিবার হ্যাপি, মানে আপনারা বলতে হবে যে আমরা সাকসেসফুল। কারণ ওইটা কেন হয়েছে, আমরা প্রপারলি এবং 100% দেওয়ার চেষ্টা করি। আর অফ মার্কেটে ওইটা কেউ দিতে পারবে না। অফ মার্কেটে আমি যদি সেলার হই, আমার টার্গেট থাকবে যে সামহাউ বাই পুশিং আমি আপনাকে ওই বাড়িটা সেল করে দিই। আর মার্কেট থেকে দিলে আমার তখন টার্গেট থাকবে যে আমি ওই বাড়ির জন্য প্রয়োজনে 100 হাউস দেখবো, কিন্তু একটা বাড়িতে আমি পুশ করে কখনো সেল করবো না। সো দা ওয়ে অফ মার্কেট থেকে আপনারা কখনোই বাড়ি কিনবেন না, মার্কেট থেকে বাড়ি কিনবেন, দেখে শুনে ভালো বাড়িটাই কিনবেন। আমরা এজেন্টরা আপনাদেরকে কখনো পুশ করবো না যে একটা বাড়ি দেখে একটাই কিনেন। আমরা আপনাদের পছন্দের জন্য 100টা বাড়ি দেখাইতে রাজি আছি। তো এটা কখনোই করা যাবে না। এই যে ব্যাপারটা আপনি বললেন যে মানুষ বলে যে বাফালোতে বাড়ি কিনে মানুষ ধরা খায়, সো আরো কিছু বিষয় যদি আপনি অ্যাড করতেন যে কি কি কারণে এই ব্যাপারটা ঘটে। কারণ আপনি হয়তো জানেন যে গত বছরের মিডলে সম্ভবত এটা নিয়ে বড় একটি নিউজ পেপার প্রতিবেদন করেছিল এবং আমরা তার প্রতিবাদও করেছি, বাট ঘটনা কিন্তু আসলে কাইন্ড অফ সত্য। যদি একটু বলেন যে। হামদান ভাই, ধন্যবাদ আপনাকে এই প্রসঙ্গটা তুলে আনার জন্য। আপনি যে প্রসঙ্গটা নিয়ে কথা বলতেছেন, এটা নিয়ে আমি ঠিকানা পেপারে কয়েকজনের সাথে আমার কথা হয়েছে এবং ঠিকানার মালিকের সাথে কথা হয়েছে। উনি বলছে যে লোকটা আপনার নিউজটা করছে তার সম্পর্কে ওনার মালিকেরই নিজেরই নেগেটিভ ধারণা আছে। সো এই ব্যাপারে ওনাকে নিয়ে ওনার কথার সত্যতা নাই। কেন নাই জানেন? উনি বলছে যে বাফলোতে একটা রেস্টুরেন্টে সিঙ্গারা এবং একটা পেপসি খাইয়া $20 বিল দিছে। এটা কি কোনো কেউ আপনারা শুনছেন? কেমনে ওই নিউজ আপনি বিশ্বাস করবেন? ওইটাকে আমি নিউজে মনে করি না, ওইটা তার ব্যক্তিগত অভিমত। আপনি যেটা আপনার আরেকটা কোয়েশ্চেন ছিল যে বাফলোতে যে সমস্যা, এই সমস্যাটা 2022 পর্যন্ত ছিল। কারণ 22 পর্যন্ত মানুষ অফ মার্কেটে, বাফলোতে প্রত্যেকটা মানুষ ব্যবসায়ী ছিল, অফ মার্কেটে মানুষ সেল করতো এবং বাড়ি না দেখেও মানুষ কিনে ফেলতো, মানুষের উপর আস্থা এবং বিশ্বাস রাখে। এবং ওইটা হয় স্বার্থর কারণে। যেমন আমি যদি আমার বাড়ি সেল করি, আমার বাড়ি মার্কেটে দিলে আমি তখন চেষ্টা করব যে সামহাও আমার বাড়িটা আমি সেল করে দেই। আর আমি যখন একজন বায়ারকে বাড়ি দেখাবো, যেমন আমাদের এখানে আমি বাস্তব এক্সাম্পল, আমার সিলেটি সম্রাট আছেন, উনাকে আমি বাড়ি দেখাইছি। উনাকে আমি বারবার বলতাম যে ভাই আপনি পছন্দ করেন, আমি কিন্তু আপনাকে 100টা বাড়ি দেখাইতেও রাজি আছি,
আপনাকে আমি কখনোই বলবো না এই বাড়িটা নেন, আমি ওনাকে কুটে কুটে সবগুলা বলতাম যে বাড়িতে এই জিনিসটা দেখেন, ওই জিনিসটা দেখেন, উইন্ডোগুলা দেখেন, রুফটা দেখেন, কারণ না দেখে কিনলে পরেও পস্তাবেন। আমি আমার টিমদেরকে সবাইকে বলি সবসময় যাতে সবকিছু দেখে শুনে, যদিও আমরা ইনফ্লুয়েন্স করি ইন্সপেকশন করে নেওয়ার জন্য, ইন্সপেকশন করা না করা এটা বায়ারের উপর ডিপেন্ড করে, কারণ এখানে মানি ইনভলভ আছে, অনেকে আবার মনের স্যাটিসফ্যাকশনের জন্য করে আবার করেও না। সো আমাদের চেষ্টা থাকে সর্বোচ্চ বাড়ি দেখে ভালো বাড়িটা একজন বায়ারকে দেওয়া। সো আমি সবাইকে অনুরোধ করব যে সরাসরি আপনি বাড়ির মালিকের কাছ থেকে বাড়ি কিনবেন না, কারণ বাড়ির মালিকের টার্গেট থাকবে সামহাও আপনার কাছে বাড়িটা সেল করে দেওয়া, যেটা আমরা রিয়েল এস্টেট এজেন্ট কখনোই এটা করতে পারি না। আচ্ছা, আপনাদের মাঝে মানে আপনারা যদি সেলার এজেন্ট হন এবং বায়ার এজেন্ট হন তখন আপনারা কি করেন? নিউ ইয়র্ক স্টেট এটা লিগাল, আমরা করতে পারি, বাট আমি এটা অ্যাভয়েড করি। কারণ আমি কেন অ্যাভয়েড করি, লেটসে আমি লিস্টিং এজেন্ট, আমি ধরেন একজন মানুষ আসছে আমার কাছে বাড়ি কিনতে, আমি নিজে না রিপ্রেজেন্ট করে আমি আমার টিম মেম্বার কাউকে বললাম যে আপনি যান, আপনি কথা বলেন, আপনি রিপ্রেজেন্ট করেন, আপনি আমার সাথে নেগোশিয়েট করেন। অ্যাটলিস্ট ওই যে আমি দুইজনের হেডেক আমি নিতে চাই না। আচ্ছা, সেই ক্ষেত্রে আমি বলতে চাচ্ছি মানে আপনারা কি করেন বলতে চাইলে, মানে একজন ক্রেতা যখন জানবে যে লিস্টিং এজেন্ট আপনি আবার সেলিং দুটি আপনি হ্যান্ডেল করছেন, সেই ক্ষেত্রে একজন বায়ারের কি সতর্কতা অবলম্বন করা উচিত বা কি ধরনের ইন্সপেকশন গুলো করালে অন্তত ঠকার ভয় থাকবে? হ্যাঁ, এই ক্ষেত্রে আপনি ইন্সপেকশন তো অবশ্যই করবেন, আর বেটার হবে আপনি ইন্সপেকশনের সময় থার্ড পার্টি কোনো, যেমন ইন্সপেকশনের সময় আমি সবসময় সবাইকে বলি যে দেখেন আমার রিকমেন্ড অনুযায়ী আপনি ইন্সপেক্টর নিয়েন না। ইন্সপেক্টর অনলাইনে অনেক ইন্সপেক্টর আছে, আপনি চেক করেন, গুগলে সার্চ করেন, আপনি নিজের থেকে একজন ইন্সপেক্টর নিয়ে আসেন, সে হবে থার্ড পার্টি, যে আমাকেও চিনে না আপনাকেও চিনে না। আমি এইটা বলবো সবসময় যে আপনি থার্ড পার্টি ইন্সপেক্টর দিয়ে করান, আপনার মনের তৃপ্তি পাবেন। আর আমার ক্ষেত্রে যদি আপনি ডিরেক্টলি আমাকে বলেন, আমি একটা জিনিস বলবো, আমি যদি আমার বাবার বাড়িও সেল করি, আমার বাবার বাড়িতেও যদি কোনো মিস্টেক থাকে আমি ওটা কাস্টমারকে সরাসরি বলে দেবো, এবং আমি এটা বলি। আচ্ছা, বর্তমান মার্কেটের সম্পর্কে বর্তমান মার্কেটটা এখন কি ধরনের মার্কেট চলছে? এটা কি খুব ডাউন চলছে? বাফালো মার্কেট এখন আসলে ডাউন না, বাফালো মার্কেট স্টেবল, অ্যাক্টিভিটি আগের মতো না, একটু কম, বাট বায়ারদের পক্ষে এই মুহূর্তে বায়ারদের পক্ষে মার্কেট আছে। বাড়ির দাম কমে নাই, বাড়ির দাম স্টেবল, বাট ওই যে ক্রেজিনেস, লেটস এটা লিস্টিং এ দেওয়া হলো 200,000, ওইটা দেখছেন লাস্ট সামারে দেখছেন আমরা 2,000 দিলে 200 দিলে ওইটা 230-40 চলে গেছে। এখন ওইটা ধরেন ওই 200 এর দ্বারা কাছে, হয়তো ডিপেন্ড করে বাড়ির উপর, 5-10,000 বাড়ে, আবার নেগোসিয়েশন করে ইদানিং আমরা কমাইতেও পারতেছি। হ্যাঁ, ইন্টারেস্ট রেটের উপর ডিপেন্ড করে। এখন আবার গত সপ্তাহ থেকে দেখতেছি মার্কেট একটু আপ হচ্ছে, অ্যাক্টিভিটি বাড়তেছে, যেহেতু ইন্টারেস্ট রেট কমছে। কোন এলাকায় এটা বেশি সবসময় বাড়ছে? ওভারঅল অল ওয়েস্টার্ন নিউ ইয়র্ক। আপনাদের রেসপন্স টাইমটা কেমন? কেউ আপনাদেরকে কল দিল, আপনারা তো বিজি, অলওয়েজ বিজি, আপনার কতক্ষণের ভিতরে রেসপন্স টাইম? দেখেন, আমি যেটা ফলো করি, ধরেন আমি একটা শোয়িং এ আছি, একজন মানুষকে আমি 20 মিনিট বা হাফ অ্যান আওয়ার সময় দিচ্ছি, ওই সময় যদি আমাকে কেউ ফোন দেয়, আমি ফোন ধরি না। আমি মনে করি আমার ওই 30 মিনিট বা যেই টাইমটা আছে ডেডিকেটেড ফর মাই বায়ার অর সেলার। যখন আমি একটা বাড়ি থেকে আরেকটা বাড়িতে যাই, যে 10 মিনিট 15 মিনিট গ্যাপ আছে, এর মধ্যে কিন্তু আমি ফোন কলগুলো সেরে ফেলতে পারি। আমি ড্রাইভিং করে ফোন কলগুলো রেড লাইটে দাঁড়িয়ে ফোন কলগুলো সেরে ফেলতে পারি। আর না হইলে আমার একটা টাইম আছে 3টা থেকে 5টা, 3টা থেকে আমি বাচ্চাদেরকে পিক আপ করে বাসা যাই, 3টা থেকে 5টার মধ্যে কলগুলা ব্যাক করি, আদারওয়াইজ আসার পরে কলগুলা ব্যাক করি। ইভেন হ্যাঁ, আমি স্ক্রিনশট পাঠাই দিই, ওনারা কন্ট্যাক্ট করে। আচ্ছা, প্রথমবার যে যারা বাড়ি কিনে তাদের জন্য কি কোনো রকম হেল্প আছে এখনো? আর আপনারা কি কোনো ধরনের সহযোগিতা করেন সেই বিষয়ে? আচ্ছা, ফার্স্ট টাইম হোম বায়ার যে হেল্পটা, ওইটা নিয়ে আমি কথা বলবো না, এই কারণে যে আমি মূলত চেষ্টা করি যে ইসলামিক ফাইন্যান্সের সাথে কাজ করতে। ইসলামিক ফাইন্যান্স কোনো ধরনের এক্সট্রা সাপোর্ট দেয় না, হয়তো ক্লোজিং ক্রেডিটে 1,000-1,500 টাকা দেয়, আর রেগুলার ফাইন্যান্স নিয়ে আমি কথা বলতে চাইতেছি না। গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়তো আমরা স্কিপ করে দিচ্ছি। ভাই প্রশ্ন করছিলেন যে বায়ার প্রসপেক্টিভে মানে এজেন্ট ছাড়া কেনা, কিন্তু আমরা শুধু তো বায়ার্সের সাথে কাজ করি না, সেলারের সাথেও কাজ করি। সেলার প্রসপেক্টিভে যদি কোশ্চেনটা একটু অ্যাড করি,
যে সেলার পার্সপেক্টিভে সেলার অফ মার্কেটে বিক্রি করা ভালো নাকি আমাদের এজেন্টদের হায়ার করে। তো সেই ক্ষেত্রে একটা সেলার মানে কিভাবে হাইয়েস্ট ভ্যালু পাবে একটা বাসাতে, সেই চেষ্টাটা আমাদের টিম থেকে করা হয়। তো কিছু সার্ভিসের স্পেশাল সার্ভিস হয়তো অনেক টিম দেয়, কিন্তু স্পেশাল কিছু সার্ভিস যেমন আমাদের টিম থেকে দেওয়া হয়। তার মধ্যে একটা হচ্ছে প্রফেশনাল ফটোগ্রাফার একটা, সেকেন্ড বাসাটা যখন কোনো সেলার কন্ট্রাক্ট করে আমাদের নিজের স্পেশালি নাজমুল ভাই তো অবশ্যই যাই, সাথে অন্য কোনো এজেন্ট যদি আমরা যেই সময় থাকলে অ্যাভেলেবল থাকলো, বাসাটা কমপ্লিট দেখার পরে যদি বাসাটা হাই ভ্যালু নিয়ে আসতে যদি কোনো মাইনর কোনো ফিক্স থাকে আমাদের টিম থেকে ওটা সাজেস্ট করা হয়। সো এছাড়া আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো সেলার পার্সপেক্টিভে আমরাও মানে অলওয়েজ সাজেস্ট করি যেন অফ মার্কেট না মানে সেল না করে যদি আমাদের এজেন্টের মাধ্যমে মানে সেলাররা চিন্তা করে যে তাদের কমিশন বা যে কস্টগুলো একটু কমে যাবে যদি অফ মার্কেটে বিক্রি করে, বাট যদি সে হাইয়েস্ট ভ্যালু পায় আমাদের মাধ্যম দিয়ে অলওয়েজ সাজেস্ট করবো যে হয়তো এজেন্টের মাধ্যম দিয়ে যাওয়া। এক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিতে পারি। হাইগেটের উপর আমাকে এক ভাই বলছিলেন যে ভাই আমি এই বাড়িটা আমার নেট 220 লাগবে, এর নিচে আমি খরচ করে যদি আপনার কমিশন সব কিছু করে যদি 220 নিচে হয় আমি সেলই করব না। তো আমি বাড়িটা মার্কেটে দিছি, আমার খুব ভয় হচ্ছিল যে আসলে পারবো কিনা না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে দামটা বেশি উনি যেটা চাইতেছে। আমি 230 দিয়ে লিস্টিংয়ে দিছি, উইথিন 3 ডেজের মধ্যে আমি 7টা অফার রিসিভ করছি এবং হাইয়েস্ট অফারটা হচ্ছে 287 এবং সেকেন্ড হাইয়েস্ট অফারটা হলো 280। এই বাড়িটা সেলার আমাকে বলছিলেন ওনার 220 লাগবে, উনি কিন্তু আফটার অল এক্সপেন্স নেট 260 উপরে পাইছেন। সো মার্কেটে দিয়ে আপনি আপনার বেস্টটাই নেন, মার্কেট সবসময় বেটার, মার্কেট সব বাফেলো মার্কেট সবসময় কম্পিটিশন আছে এবং স্টিল দাম কমতেছে না এবং ভালো বাড়ির স্টিল কম্পিটিশন আছে। সো আমি আজকে লাইভের মধ্যে সেলারদেরকেও বলবো অফ মার্কেটে নয় মার্কেটে দিয়ে বাড়ি সেল করেন, আপনি আপনার বাড়ির বেস্ট ভ্যালুটাই পাবেন। এটাতে আমি একটা অ্যাড করতে চাই। অলওয়েজ আমরা একটা এক্সাম্পল শুনি যেখানে ওই যে পানির বোতলের দাম নিয়ে, যেমন একটা পানির বোতল সুপার মার্কেটে 1 টাকা হইলেও ওই পানির বোতলটা যখন আপনি রেস্টুরেন্টে যান ওইটার প্রাইসটা হয়ে যায় $5। ওইটা যখন আপনি এয়ারপোর্টে যাবেন ওটা $20 হয়ে যায়। কেন? বিকজ অফ দ্য প্লেস, বিকজ অফ দ্য ডিমান্ড, বিকজ অফ দ্য এরিয়া। দ্যাটস ওয়াই আমাদের সাজেশন হবে আপনারা যদি আপনাদের বাড়িঘর সেল করতে চান অলওয়েজ মার্কেট দেবেন। কেন? এইটাতে সবাই দেখতে পাবে। শুধু যে আমরা রিয়েলটর আছি, আমরা শুধু সার্ভিস দিতেছি বাফেলো তেমনটা না, এখানে অনেকেই আছে রিয়েলটর, তারা সার্ভিস দেবে, ওইটা সম্পর্কে ওরা অনলাইনে দেখতে পারবে। দ্যাটস ওয়াই আপনার ওই যে প্রাইস ডিমান্ড ওইটা বেড়ে যাবে, ওই সময় আপনি ওইটা আপনার ভালো দামে বিক্রি করতে পারবেন। প্লাস আপনার যেসব ইনফরমেশনগুলো অ্যাকুরেট থাকবে, কারণ এটা ভেরিফাই করতে পারবে, কারণ নাথিং হাইড অ্যান্ড সিক্রেট, বিকজ সব কিছু এগুলার ডকুমেন্টেড থাকবে। থ্যাংক ইউ। নাজমুল ভাই একটা প্রশ্ন আসলে জানি না কিভাবে নেবেন। বাফেলোতে এই যে একটু আগে আপনি বললেন বাড়ির দাম 220 এর একটা প্রেডিক্ট করা হলো যে 220। কোভিড এর পরে ব্যাপারগুলো ছিল হচ্ছে বাড়ির দামটা কেউ আসলে ধরে রাখতে পারেনি, যেটা 100,000 যাওয়ার কথা যে 200 চলে গেছে। বাট এখন আপনি বলছেন এখন তো স্টেবল মোটামুটি, একটা বাড়িতে কত টাকা যেতে পারে অনেকের ধারণা আছে। তো সেই ক্ষেত্রে আপনি একটা বাড়িকে 220 যেখানে মালিকই আশা করছিল সেখানে আপনি 285 নিয়ে চলে গেছেন, হিউজ ডিফারেন্স। সো অনেকের একটা কথা আছে যেটা আপনি বাফেলোর মার্কেটটাকে একটু আনস্টেবল করে ফেলেছেন, দাম বাড়িয়ে বিক্রি করছেন, বিভিন্ন ভাবে গুঞ্জন আছে, সেক্ষেত্রে আপনার বক্তব্য? ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য। এই যে ওই বাড়িটা নিয়ে আমি কথা বলি, ওই বাড়িতে আমি মার্কেটে দেওয়ার পরে আমি উইথিন 3 ডেজের মধ্যে 7টা অফার পাইছি। এই 7টা অফার এই টিমের কেউ না, আউটসাইডের রিয়েলটর। এখন আউটসাইডের রিয়েলটর যখন কোনো বাড়িতে এইভাবে ক্রেজি অফার করে, এই ক্রেজিনেসের মানে হচ্ছে মার্কেটে বাড়ির ডিমান্ড, মার্কেট কেউ ম্যানিপুলেট করতে পারে না। আমি চাইলেই একটা বাড়ি কম দামের বাড়ি বেশি দামে সেল করতে পারবো না। যদি এটা করতে হয় আমাকে একটা গান দিতে হবে, আমি দইরা বলতে হবে যে এটার দাম বেশি দাও না লেম্বাইটা ফেলাম তোমারে, এরকম ছাড়া আমি পারবো না। জিনিসটা হলো মানুষ ভ্যালু দেয় প্রপার হাউজের। আমি মূলত যে বাড়িগুলা মার্কেটে নিয়ে আসি চেষ্টা করি
আমি এগুলা গর্জিয়াসলি রিনোভেটেড বাড়িগুলো আনি, হাইলি রিনোভেটেড বাড়িগুলো আনি। আমি মানুষকে সবসময় বলি যে সেলারদেরকে বলি যে দেখেন, কাজ করবেন দিন এবং দুনিয়া দুইটার জন্য। দিন কি? দিন হচ্ছে ইসলাম। আপনি যখন ভালো করে একটা বাড়িতে কাজ করবেন, আগে কিন্তু মানুষ ভালো কাজ করতো না বাড়িতে, এখন মানুষ জেরে জুড়ে প্রতিটা জায়গায়, ইভেন একটা বাড়িতে ইনসুলেশন দিছে কিনা না এটা পর্যন্ত আমি খেয়াল করি এবং দেখি। কারণ আমি মানুষকে বলি যে আপনি যদি টকান তাহলে কিন্তু আপনি দুনিয়াতে হয়তো পাওয়া যাবেন, আখেরাতটা হারাবেন। ওই লোক যখন কাজ করে তখন A to Z কাজ করে। আর আপনি যদি হোম ডিপোতে যান, দেখেন 2022-এর মার্কেটে এখন 40% বেশি দাম বাইরে গেছে জিনিসপত্রের। সো ওই লোক যদি একটা কাজ করে, লেটসে আমি একটা বাড়ি মার্কেটে দিছি 517 গুডিয়া রেভিনিউ, বর্তমানে এটা মার্কেটে আছে, এটা লিস্টিং প্রাইস হচ্ছে 260,000। যে বাড়ির মালিক, ওই লোকটা এটা কাজ করতে করতে 2,30,000 টাকার কাজ করছে। এখন আপনি বলেন আমি যে 2,60,000 টাকা মার্কেটে দিচ্ছি, এটা কি খুব বেশি হয়ে গেছে? আলটিমেটলি হি ইজ নট মেকিং এনিথিং বিকজ মার্কেট চেঞ্জ। এজন্য এই বাড়ি থেকে উনি কোনো কিছু মেক করতে পারতেছে না। আর বাড়ির দাম কেউ বাড়াইতে পারে না। আমি আগেই আপনাকে বলছি, আজকেই বলছি আমি, যে আমার লিস্টিংয়ের 70% বাড়ি সেল হয়েছে নন বাংলাদেশিদের কাছে। যদি 70% বাড়ি নন বাংলাদেশের কাছে সেল হয়ে থাকে, এই বাড়িগুলো তো অন্য এজেন্টরা আসছে, এই বাড়িগুলো ব্যাংক অ্যাপ্রাইজ করছে। হাউ কামস? আমি চাইলেই মন মতো কোনো দাম দিতে পারবো না। নেইবারহুডের উপর বেস্ট করে অ্যাপ্রাইজাল হইতে হয়। অ্যাপ্রাইজাল না হইলে ওই বাড়ি আমি কখনো সেল করতে পারবো না। দাম আমি একা কখনোই বাড়াইতে পারবো না, এটা মানুষের গুঞ্জন বা রটনা। এবং আমি আপনাকে যদি বলি যে আপনি একজন মানুষ দেখান আমি 500 বাড়ি সেল করছি, একজন ইন্ডিভিজুয়াল দেখান যে ইন্ডিভিজুয়াল ডিরেক্টলি বলছে যে আমি তার কাছে দাম বাড়াইয়ে বাড়িটা সেল করছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ বলবে না। যে আপনাকে এটা বলছে সে হ্যাটার্স, এটা থাকবেই। হেটার্স কেন থাকবে? বা একজন না, হ্যাটার্স ওইখানেই থাকবে যে জেলাসি একটা জিনিস তো আমাদের মধ্যে আছে, কাজ করে। আপনি যে আপনাকে বলছে তাকে যদি আপনি কোয়েকশন করেন, সে বলবে যে না আমি দেখি নাই বা আমি শুনি নাই বা আমার সাথে ঘটে নাই, আমি শুনছি তার সাথে এটা ঘটে নাই। এর মানে আপনি কি বুঝলেন? আমার কাছে তো অনেক সময় আসে, যে আমার কাছে এগুলো আসে। আমার একজন এসে বলছে যে ভাই আপনি নাকি সরাসরি বায়ারের কাছ থেকে টাকা নেন। আমি বললাম আপনি কই বললেন এটা? কই আমাকে একজন বলছে। বললাম এখনই ফোন দেন, এটা প্রমাণ করুক, আমি লাইসেন্স ইয়ে করে দেবো। মনে করেন যখন আমি সেলারকে রিপ্রেজেন্ট করতেছি, তখন আমি সেলারের হয়ে কাজ করতেছি। আমি চাইবো যে আমার সেলার উইন করুক। যখন বায়ার সাথে কাজ করতেছি তখন আমি চিন্তা করবো আমার বায়ার বেস্ট প্রাইসে কিনুক, খুব কম প্রাইসে কিনুক। তখন আমার দুই সাইডে আমার জব দুই রকম। যখন আমি সেলারকে রিপ্রেজেন্ট করতেছি তখন আমি সেলারের হয়ে কাজ করতেছি, সেলারের বাসায় যাচ্ছি, দেখতেছি সেলারের বাসায় কোনো ইমপ্রুভমেন্ট দরকার হবে না, কোনো মাইনার চেঞ্জ করলে তার বাড়ির ভ্যালু বের হবে কিনা, তার সেই সাজেশনগুলো দিচ্ছি। তারপর আমরা টিমে এটা নিয়ে কাজ করার পরে তারপর আমরা সবাই এটাকে মার্কেটে এটাকে প্রমোট করতেছি, সবাই আমরা এটা শেয়ার করতেছি, এই বাড়ির ভ্যালুটাকে প্রচার করতেছি, সবার কাছে রিচ করার চেষ্টা করতেছি সেলার সাইডে হয়ে কাজ করে। তারপর দেন দেখা যাচ্ছে ওই সেলারই আলটিমেটলি ডিসিশন নেয়। অনেকগুলো অফার আসে, সেগুলো আমরা সেলারকে রিপ্রেজেন্ট করি। 2,80,000 অফার আসছে, 2,70,000 অফার আসছে। যদি 80-র যে বায়ার তার যদি সে যদি ক্যাশে না হয়, লোনে হয়, অনেক সময় সেলার 70টা অ্যাকসেপ্ট করে। আবার যদি দেখা যায় কারো ক্রেডিট ভালো না, লোন যে ল্যান্ডার সে ভালো না, তাহলে সেটা চয়েসটা করে সে লোয়ার অ্যামাউন্ট চুজ করে, চয়েসটা করে সেলারে। আমার কাজ হচ্ছে তাকে ভালো সাজেশন দেওয়া, মার্কেটে নিয়ে আসা, এটাকে প্রচার করার পরে বেস্ট প্রাইসটা তাকে নিতে পারে, যখন সেলারের সাইডে কাজ করতে। আতিক ভাই, আপনি দেখবেন একটা ব্লকে, ধরেন আপনি যে কোনো একটা ব্লকে হাই গেটে, যেটা বললাম যে আমি 280,000-এর একটা বাড়ি সেল করছি, সেম সাইজের বাড়ি, সেম স্টাইলের বাড়ি আমি একটা বাড়ি 200,000-এ সেল করছি। কেন? কারণ এখানে আপনার রিনোভেশন কাজ, বাড়ির রুফ, ওইটা যেটা সেল করছিলাম আমরা, রুফ নতুন ছিল, সবগুলো উইন্ডো নতুন ছিল, 2টা বাথরুম ব্র্যান্ড নিউ, কিচেন ব্র্যান্ড নিউ, আপনার হার্ডউড ফ্লোর ইয়ে ছিল। হ্যাঁ, সেটার উপর ডিপেন্ড করে। আর মার্কেট কখনোই কেউ একা দাম বাড়াতে পারে না। আমি যদি সেম আপনাকে বলি যে ভাই ধরেন আমি রেসপন্সিবল ফর বাফালো মার্কেট, তাইলে আপনি উইলিয়ামসভিলে যান, ওই জায়গায় তো আমার অ্যাক্টিভিটি কম, ওই জায়গায় কেন দাম বাড়তেছে? যে বাড়ি আমরা 1500 স্কোয়ার ফিটের বাড়ি আমরা গত বছর 2024-এ সেল করছিলাম 2.5 লাখ থেকে 3 লাখ, 1500 স্কোয়ার ফিটের বাড়ি। এখন এই 1500 স্কোয়ার ফিটের বাড়ি 400,000, এর নিচে আমরা পাইতেছি না স্প্লিট লেভেল। এটা তো আপনার জন্য ভালো যে আপনি যদি বাড়ির দাম বাড়ান, তারপরে সবগুলো সেলাররা আপনার
আপনার কাছে এটাই আমি আমি এটা মজা করে ওনাদেরকে বলছিলাম যে আমাকে যেমন এই সপ্তাহে আমি 10টা লিস্টিং করতেছি, ওই যে গুঞ্জনের কারণে আল্লাহ পাক আমাকে আরো দিচ্ছে। আর সবচেয়ে মজার জিনিস হলো যে বায়ার থেকে সেলার নিয়ে কাজ করা ইজি এবং সহজ, এখানে আপনার সহজে কাজ করা যায়। তো যেটা আপনি শুনছেন রটনা হইলো, এটা আমার জন্য ভালো, এটাই আমার একটা সাকসেসের কারণ। আমি আমার বায়ার সেলারকে সর্বোচ্চ দাম দিয়ে বাড়ি সেল করার চেষ্টা করব, এটা এবং এটা আমার সফলতা। এখন বাফলোতে আপনি যদি চান আমি আপনাকে বাফলোতে সিঙ্গেল ফ্যামিলি 100,000 দিতে পারবো আর 250,000 দিতে পারবো, আপনি চুজ করতে হবে। একটা জিনিস যেটা ভাই একটু কভার করছে, যেটা খুব ভালো একটা স্টেপস, যে মার্কেট, দুইটা জিনিস, যে মার্কেট ডিসাইড করে, কোনো ইন্ডিভিজুয়াল পার্সন ডিসাইড করে না। আর এই হোম বাইং প্রসেসে একটা স্টেপস আছে যেটাকে বলা হয় অ্যাপ্রেজাল। একটা বাসা যদি 250-তে মার্কেটে দেয়, নাজুল ভাই দেখা মার্কেটে দিচ্ছে 250, অ্যাপ্রেজাল ভ্যালু হয়তো 10K 5K অথবা ইকুয়াল অ্যামাউন্ট আসতে পারে। যদি 50K 100K যদি অ্যাপ্রেজালের গ্যাপ আসে, তখন তার মানে উনি বাসাটার দাম অনেক বাড়াইতেছে, তাই না? তো অ্যাপ্রেজাল একটা বড় স্টেপস, যেখানে বায়ার ইজিলি জানতে পারে যে আসলে বাসাটার দাম বাড়ানো হয়েছে কি হয় না। তো মোস্ট অফ দ্য কেসেস হয় ইকুয়াল আসে অথবা 5 to 10K প্লাস অ্যান্ড মাইনাস আসে। সো অ্যাপ্রেজাল যে জিনিসটা, অ্যাপ্রেজারকে দেখ, আর এটা সম্পূর্ণ ব্যাংক করা, এটা আমাদেরও কোনো হাত নাই। ব্যাংক অ্যাপ্রেজাল কে আসবে এটা আমরাও জানি না, কেউ জানে না, বায়ারও জানে না, ইভেন লেন্ডারও জানে না, এটা থার্ড পার্টি। থার্ড পার্টি, সো তারা একটা একদম মানে ভ্যালুটা এমন ভাবে করে যে ইজ আনবায়াসড, কোনো বায়াস না। খুবই চমৎকার আনসার। তবে একটা জিনিস, এখন বর্তমান মার্কেটটায় একজন মানুষ, সাধারণ মানুষ যদি কেউ বাড়ি কিনতে চায়, একটা সিঙ্গেল ফ্যামিলি বা মাল্টি ফ্যামিলি, সে কত টাকার মধ্যে কিনতে পারবে, এটা একটা যদি আমি সবসময় একটা এইভাবে বলি যে দেখেন, আপনি চাইলে এলাকাটা প্রেফার করেন আপনার। আচ্ছা, আমি ওভারঅল বলি আপনাকে, আপনার বাড়ি পারচেস করাটা হোম বায়ারের ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। আমরা 1.5 লাখের নিচের বাড়ি কিনবেন না, এটা আমি সাজেস্ট করি। 1.5 লাখের নিচে বাড়ি পাওয়া যায়, আমি বলবো যে আপনি 1.5 লাখের নিচে বাড়ি কিনবেন না। 1.5 লাখ থেকে 175 পর্যন্ত আপনি বাড়ি কিনতে পারেন যদি আপনার ওই বাজেটের মধ্যে থাকে। তারপরেও এগুলোতে টুকটাক কাজ করাই নিতে হবে ইন ফিউচারে। আপনি যদি নিয়ার অ্যাবাউট 200-এ বাড়ি কিনেন, সিঙ্গেল ফ্যামিলি হাউস, ওই ক্ষেত্রে আপনি রিল্যাক্স থাকতে পারবেন। ওইটাতে রুফ নিউয়ার থাকে, ওইটাতে ভিতরে কাজ করা থাকে, সব জানালা নতুন থাকে, ফ্লোরিং করা থাকে, বাথরুম আপডেট থাকে। তো এগুলা যদি আপনি মোটামুটি 200 এফোর্ড করতে পারেন, গো ফর 200। আর যদি বাফলোর 14215, 14211, বাফলো অল ওভার 14212 ছাড়া অল ওভারে একই রেঞ্জে আছে। কারণ 200 হইলে আপনি রিল্যাক্সে বাড়ি কিনবেন, 10-15 বছর আপনার কাজ করা লাগবে না। অ্যারাউন্ড 175 যদি হয়, এইটাও ভালো বাড়ি থাকবে, বাট নট লাইক 200,000। আর 1.5 লাখের নিচে বাফলোতে বাড়ি কিনবেন না, ওই কারণেই যে এগুলাতে কন্টিনিউয়াস পেইন লেগেই থাকবে। আজকে যদি ফার্নেস নষ্ট হয়, কালকে দেখবেন রুফ লিকিং হচ্ছে, পরশুদিন দেখবেন উইন্ডো দিয়ে বাতাস ঢুকতেছে। ওইটা হেডেক নেওয়ার আমি মনে করি না যে খুব দরকার আছে। এখন যদি আপনার বাজেট কম হয়, আপনি নিজে নিতে পারেন। এটা হচ্ছে বাফলোতে। আর চিকতগাতে এভারেজ 200-250। আর কারো কোনো প্রশ্ন আছে? নতুন রিয়েল এস্টেট এজেন্টদের জন্য আপনার সবথেকে গুরুত্বপূর্ণ পরামর্শ কি? আমি বলবো যে মানি মেকিং এর জন্য কাজ না করে নিজেকে এস্টাবলিশ করেন, মানুষের আস্থা অর্জন করেন, মার্কেট সম্পর্কে জানেন, নিজেকে আপডেট করেন, মানুষের হেল্প করার মানসিকতা নিয়ে এগিয়ে যান। এটাই হবে আপনার সবচেয়ে বড় সাফল্য। অনেকে মনে করে যে রিয়েল এস্টেট বিজনেসটা আমি লাইসেন্স নিয়ে রাখি, অ্যাজ এ পার্ট টাইম কাজ করতেছি। রিয়েল এস্টেট জবটা কি পার্ট টাইম না? আমি বলবো যে যারা চিন্তা করে পার্ট টাইম, তারা রিয়েল এস্টেট লাইসেন্স নেওয়ার দরকার নাই। রিয়েল এস্টেট এজেন্ট ফুল টাইম হতে হয়। আমার কথা যদি চিন্তা করেন, আমি 7 ডেজ কাজ করি, এভারেজে 15 আওয়ার্স কাজ করি। মাঝে মধ্যে এরকম হয়, রাতে 3টার সময় ঘুম ভাঙছে, মনে হয়েছে একটা কাজ পেন্ডিং আছে, আমি ওটা ইমেল করতে হইব সকালবেলা, এটা অ্যাটর্নি পাওয়া দরকার, তাও করতে হয়। সো পার্ট টাইম এটা করবেন না, কারণ একটা লাইসেন্স টিকে রাখতে হলে আপনার বছরে $2,000 থেকে $2,500 লাগে। সো এটা আপনার জন্য ভালো ডিসিশন হবে না। সো নেক্সট 5 ইয়ার্স এর পরিবর্তনগুলো সবচেয়ে ইতিবাচক এবং কোন ঝুঁকিগুলোকে সবচেয়ে আক্রমণজনক বলে মনে করেন? নেক্সট 5 ইয়ার্সে এটা কি আপনি আমাদের টিম সম্পর্কে বলতেছেন না মার্কেট সম্পর্কে? হ্যাঁ, মার্কেট সম্পর্কে যদি বলেন, আমি বলবো আমরা এখন থেকে, বর্তমানে যে অবস্থা, আমরা এখন থেকে ফুটস্টেপগুলো বুঝে শুনে দিতে হবে।
আপনি কি করতেছেন মার্কেটের উপর পুরাটাই আপনি অ্যানালাইসিস করে আপনি বাড়ি কিনবেন। এবং বাফলোতে বাড়ি কিনলে এখনও আপনি যে বাড়ি কিনলে আপনি আশা করি ভালো করবেন, কারণ দাম এখনও পড়বে না বা পড়তেছে না কম্পারেটিভলি টু আদার স্টেট। আমি একটা মাঝখানে বলতে চাচ্ছি, গত কয়েকদিন আগে ফোর্বস একটা নিউজে ন্যাশনাল আপনার যে ফেয়ার যেটা আপনার ডিক্লেয়ার করছে যে ওদের স্ট্র্যাটেজি এবং ওদের অ্যানালাইসিস অনুযায়ী যে সামনের 2026-এ আশা করা যাচ্ছে যে গত বছর থেকে এই বছরে আপনার 14% মোর বায়ার উইল বি কাম টু দ্য মার্কেট। সো দ্যাটস ওয়াই আমি যারা ফার্স্ট টাইম হোম বায়ার অথবা যারা ইনভেস্টের জন্য ইয়া করতেছেন, আমি মনে করি যে ঠান্ডার সময়টা স্টিল মার্কেটটা স্টেবল, সো দে ক্যান কাম ফরওয়ার্ড বিফোর মার্কেট গেট ক্রাউড। সো কাস্টমারদের মানে কোন সময়টা ভালো সময় যে বাড়ি কেনার জন্য? এখনই ভালো সময়, এখনই ভালো সময়, বিফোর মার্চ ভালো সময়। মার্চের পরে একটু মার্কেটটা বেটার হয়, একটু রাশ হয়, অনেক সেলাররা তখন মার্কেটে বাড়ি দেয় বা বায়াররাও চিন্তা করে যে এখন গুড টাইম, বাট অ্যাকচুয়ালি উইন্টারটা গুড টাইম বিফোর মার্চ। এবং স্পেশালি ফেব্রুয়ারি মার্চের মধ্যে যদি আপনারা বাড়ি কিনেন, স্টিল আপনাদেরকে রাশ করতে হবে না, মানে একটা তো ওভার বিটিং করে কিনতে হবে না। আপনি চাইলে নেগোসিয়েশন করে আপনি দাম কমাইতেও পারেন এবং কমানো যাচ্ছে। আমি রিসেন্টলি কয়েকটা বাড়ি ক্লোজ করছি, প্রত্যেকটা বাড়িতেই আলহামদুলিল্লাহ 10-15 হাজার টাকা কম দামে আমি আজকে একটা বাড়ি উইন করছি বাফলোতে ক্রসম্যানে, যেটা প্রাইস ছিল 2,20,000, ওইটা আমি কমেই পাইছি, 20,000 টাকা কমে পাইছি। আরেকটা কোশ্চেন ছিল নবুবের, যেটা হলো এখানে অনেকে তো ক্যাশ দিয়ে কিনতে চায়, আবার অনেকে ধরেন মানে ব্যাংকের লোনে যেতে চায়। তো অনেক সময় দেখা যায় যে মানে ক্যাশ মানিতে যারা যায় তারা একটু কম দামে পায়, এটা কি সঠিক? অ্যাকচুয়ালি না, ওইটা কারণ একজন সেলার হিসাবে সেলার চাইবে সর্বোচ্চ যে বেশি টাকাটা পায়। হ্যাঁ, ক্যাশের মধ্যে পার্থক্য হলো যে ধরেন মাল্টিপল অফার সিচুয়েশন, একটা বাড়িতে ক্যাশে কেউ অফার করছে 2 লাখ টাকা, আরেকজনে ফাইন্যান্সে অফার করছে 2,05,000 বা 10। অনেক সময় সেলার রাশ থাকলে 5-10 হাজার টাকা কমে নিয়ে নিতে পারে, বাট মেজরিটি সেলার, ইন মাই এক্সপিরিয়েন্স, মেজরিটি সেলার দে ওয়ান্ট মোর মানি। স্পেশালি আমাদের কমিউনিটিতে সবাই চিন্তা করে যে আমার 2 সপ্তাহ ওয়েট করবো, সমস্যা কি, 10,000 টাকা আমি বেশি নেই, এবং আমি এটারে অ্যাপ্রিসিয়েট করি। কারণ ক্লোজিং ক্যাশে হইলে 45 ডেজও করা যায়, ফাইন্যান্সে হইলে আরও 2 সপ্তাহ বেশি লাগে, নাথিং চেঞ্জ ডিফারেন্স। আমার মনে হয় আমি একটা শেষ প্রশ্ন করতে চাই, যার কারণে কোনো প্রশ্ন আছে? শেষ প্রশ্ন হচ্ছে, কোনো বায়ার বা সেলার তাদের এজেন্ট চয়েস করার জন্য কি কি জিনিস দেখা উচিত? শুধু আপনাদের জন্য না, জি আমি ওভারঅল বলছি, শুধু আপনাদেরকে চুজ করতে হবে এমন তো না। না, প্রথমত হইল যে আপনাকে একজন নতুন বায়ার হিসেবে আপনি দেখতে হবে একটা এজেন্টের অভিজ্ঞতা। একটা এজেন্ট যে 3-4 ইয়ার্স কাজ করে, হি ইজ আমেরিকার মানে ইকুইভ্যালেন্ট টু আপনার আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার, ইকুইভ্যালেন্ট। 1 বছর একটা কোর্স করলে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার হয়ে যেতে পারে। তো এর জন্য আমি বলবো যে প্রথমত হইল অভিজ্ঞ রিয়েলটর খোঁজা, যে মার্কেট সম্পর্কে জানে, মার্কেট বাড়িঘর সম্পর্কে জানে, কনস্ট্রাকশন সম্পর্কে জানে, আপনাকে ভালো সাপোর্ট দিতে পারবে। প্লাস সবচেয়ে বড় জিনিস হলো মার্কেটে প্রভাব আছে এবং নেগোসিয়েশন স্কিলটা রিয়েলি হাই। আমার লাস্ট কিছু ভিডিও আপনি দেখবেন, আমি আমাকেই বলবো যে আপনারা আমাকেই চুজ করেন, আমি পারবো আপনাদেরকে মার্কেট থেকে কম দামে বাড়ি এনে দিতে। বর্তমান মার্কেটে, সামারের কথা বলতে পারতেছি না, বর্তমান মার্কেটে। সো একসাথে আমার অভিজ্ঞতাও আছে আলহামদুলিল্লাহ, নেগোসিয়েশন পাওয়ার আছে, আর আমার অভিজ্ঞতা বা আমার কাজ বা আমার সব কিছু আমার টিম মেম্বারদের সাথে শেয়ার করি। সো আমি মনে করি তারা আমার চেয়ে আরও ভালো করতেছে, আরও বেশি ডেডিকেশন। সো বাফলোতে বাড়ি কিনতে হইলে অবশ্যই আমাদেরকে কল দিবেন, আমরা কথা দিচ্ছি আপনাদেরকে। আমি আমার জন্য যেটা চয়েস করবো, আপনাদের জন্য এটা চয়েস করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আপনাদেরকে। এখানে বাফলো সকল সাংবাদিক ভাইয়েরা আপনারা আসছেন, আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের জন্যই আমাদের এই টিম সবাই জানে, সবাই শুনে। আপনাদের সহযোগিতা সর্বাত্মক কামনা করছি। আবারও ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।